উড়ন্ত নদীর কারণেই নাকি ভারত বা বাংলাদেশে এত পরিমাণ বর্ষা এবং তার সঙ্গে সঙ্গে যে ভয়াবহ বন্যা হচ্ছে। তাছাড়াও সারা বিশ্বে যে বন্যা হলো গত কয়েক বছরের মধ্যে, এটার একমাত্র কারণ হচ্ছে নাকি উড়ন্ত নদী। তো এই উড়ন্ত নদী কি, এটা থাকে কোথায়? উড়ন্ত মানে তো উড়বে, তাহলে কি সেই নদী কি উড়ে? আর এই নদী প্রবাহিত হয় বা কি করে? এই নদীকে নাকি জেট স্ট্রিম দ্বারা প্রবাহিত করে। তাহলে এই জেট স্ট্রিমই বা কি? তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি মানুষরা এই বন্যার জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভারতকে দোষারোপ করছে এবং আমাদের ভারতবর্ষেরও কিন্তু প্রচুর মানুষ একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে। তাহলে আসলে এই বন্যার কারণটা কি? আসলে কি এই সমস্ত বাঁধ যেগুলো ফারাক্কা বা ডোম্বুরি বাঁধই কি এই বন্যার কারণ? চলুন আজকে আমরা এই সমস্ত তথ্যেরই কিন্তু উত্তর জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সালাম আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিক আমাদের এই বন্যা এবং এই বন্যা 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 করে কিন্তু চারিদিকে মানুষ কিন্তু হায় হতাশ করছে। প্রচুর মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, প্রচুর মানুষ নিঃস্ব হয়ে গেছে, আপনজন মারা গেছে। বাংলাদেশেই প্রায় 28 থেকে 30 জন মানুষ কিন্তু এই বন্যায় কিছুদিনের মধ্যেই মারা গেছে। তাহলে এই আকস্মিক বন্যার পিছনে কারণটা কি? শুধু কি বাংলাদেশেই বা ভারতের ত্রিপুরা রাজ্যে কি বন্যা হচ্ছে? আসলে না, গত কয়েক বছরের ইতিহাস আপনারা ঘাটলে কিন্তু দেখতে পাবেন সেই সংযুক্ত আরব আমিরাটসের যে দুবাইয়ের যে ভয়াবহ বন্যা, তার সঙ্গে সঙ্গে সৌদি আরব, কানাডা বা চিলি, তারপরে পরে কিন্তু চায়না, বাংলাদেশ, ভারত বা অস্ট্রেলিয়া, এই সমস্ত ভয়াবহ বন্যা কিন্তু কয়েক বছরের মধ্যে ঘটেছে। তাহলে এই ভয়াবহ বন্যার পিছনে কিন্তু আবহবিদরা দেখছেন যে একটা ভয়ঙ্কর কিন্তু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আর যেই কারণটার ফলে কিন্তু সৃষ্টি হয়েছে এই উড়ন্ত নদী বা অ্যাটমসফিয়ার রিভার বলা হয় কিন্তু একে। তো পৃথিবীতে এত ঘন ঘন বন্যা, যে সমস্ত এলাকায় কিন্তু বন্যা হওয়ার কথাই না, যেমন সেই আরব এলাকা, ইরাক, ইরান, সিরিয়া, এই সমস্ত এরিয়াতেও কিন্তু এই যে ঘন ঘন বন্যা, এর পিছনে কিন্তু কারণ হিসাবে দেখছে আবহবিদরা যে আমাদের জলবায়ুর একটা বিস্তর পরিবর্তন। এই জলবায়ু অপেক্ষাকৃত আগের থেকে অনেক উষ্ণতার ভরে গেছে এবং এই উষ্ণতার ফলে কিন্তু যে সমস্ত জলীয় বাষ্প আকাশে উঠছে এবং সেটা আর্দ্রতায় পরিণত হওয়ার পর হিউজ পরিমাণ একটা কিন্তু জলরাশি সৃষ্টি করছে। আর এখনো পর্যন্তই কিন্তু এই বিশাল পরিমাণ জলরাশি যেটা কিন্তু জলীয় বাষ্প রূপে আকাশে যাচ্ছে, এটাই কিন্তু এখনো এই যে ভয়ঙ্কর বন্যা বা ভূমিধসের সৃষ্টির পিছনে একটা বৃহৎ কারণ হিসেবে দেখা দিয়েছে। 2023 সালের এপ্রিল মাসে যে ইরান, ইরাক, জর্ডান, সিরিয়া, এই সমস্ত এলাকায় যে ভয়ানক বন্যা কিন্তু সৃষ্টি হয়েছিল, তার সাথে বজ্রপাত, শিলাবৃষ্টি ও অতিমাত্রায় বৃষ্টিপাত, এতে কিন্তু আবহবিদরা দেখতে পান যে ওই সমস্ত অঞ্চলের আকাশে বা বায়ুমণ্ডলে কিন্তু বিরাট রেকর্ড পরিমাণ আর্দ্রতা বহন করছে। তারও 2 মাস পর কিন্তু চিলিতে মাত্র 3 দিনে 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। আকাশ থেকে এত বেশি বৃষ্টি ঝরেছিল যে এটি আন্দিজ পর্বতের কিছু অংশের তুষারও কিন্তু গুলে ফেলে এবং এতে ব্যাপক বন্যা দেখা দেয়, যার ফলে সেখানকার কিন্তু রাস্তাঘাট, পানি সরবরাহ ব্যবস্থা বা বিভিন্ন রকমের অবকাঠামো, সেগুলো কিন্তু একদম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। তারও 1 বছর আগে কিন্তু অস্ট্রেলিয়ায় কিছু অংশে ভয়ঙ্করতম বন্যা দেখা দিয়েছিল, যেটা কিন্তু সেই দেশের রাজনীতিবিদরা রেইন বোমা বলে কিন্তু আখ্যায়িত করেছিল। এই রেইন বোমার ফলে কিন্তু সেই সময় প্রায় 20-র বেশি মানুষ মারা গিয়েছিল এবং হাজার হাজার মানুষ কিন্তু গৃহচ্যুত হয়েছিল, তাদেরকে সেফ শেল্টারে ট্রান্সফার করা হয়েছিল। তো এত ঘটনা সাক্ষী হওয়ার পরে কিন্তু বিজ্ঞানী বা আবহবিদরা বলছেন যে এই ভয়াবহ বন্যার কারণে কিন্তু একমাত্র দায়ী হলো এই উড়ন্ত নদী বা বায়ুমণ্ডলীয় নদী, যা ধীরে ধীরে কিন্তু যতদিন যাচ্ছে ততই আস্তে আস্তে ক্রমেই তীব্রতর হয়ে উঠেছে। তো এই নিয়ে মার্কিন বিজ্ঞান গবেষণাকারী সংস্থা নাসা বলছে যে এই বায়ুমণ্ডলীয় নদীগুলি বা এই উড়ন্ত নদীগুলি কিন্তু ক্রমেই দীর্ঘ, প্রশস্ত এবং প্রচুর ধ্বংসাত্মক হয়ে উঠেছে। তো চলুন এখন আমরা এই উড়ন্ত নদী বা আকাশের নদীগুলো কাকে বলা হয় এবং এটা কি সেটা জেনে আসি। তো এই উড়ন্ত নদী হলো ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত একটা লম্বা, বিস্তৃত এবং প্রশস্ত একটা জলীয় বাষ্পের স্তর, যেটা মূলত সৃষ্টি হয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এবং সেটি আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পর সেটা মেরুর দিকে সরে যেতে থাকে। এই উড়ন্ত নদীগুলো পৃথিবীর মধ্য অক্ষাংশ জুড়ে চলাচল করা মোট জলীয় বাষ্পের প্রায় 90% বহন করে। এই যে উড়ন্ত নদী, এগুলো প্রায় গড়ে 2000 কিলোমিটার দীর্ঘ হয়ে থাকে এবং 500 কিলোমিটার প্রশস্ত।
এবং প্রায় 3 কিলোমিটার গভীর কিন্তু হয়ে থাকে। যদিও এই নদীগুলো ক্রমই আস্তে আস্তে দীর্ঘ ও প্রশস্ত হচ্ছে, তা অনেক সময় 5000 কিলোমিটারের চেয়েও বেশি দীর্ঘ ও প্রশস্ত হয়ে থাকে। তবুও সাধারণ মানুষ কিন্তু এই নদীগুলোকে খালি চোখে দেখতে পায় না। যা আকাশে শুধুমাত্র দেখতে পায় সেটা হলো পুঞ্জীভূত কিছু মেঘের স্তরই কিন্তু চোখে পড়ে। তো এই ব্যাপারে নাসা বলছে যে এই নদীর অস্তিত্ব কিন্তু ইনফ্রারেড ও মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি দিয়েই শুধুমাত্র দেখা যেতে পারে, সাধারণ চোখে কিন্তু দেখা সম্ভব নয়। উত্তর আমেরিকার সবচেয়ে দীর্ঘতম নদী যেটা মিসিসিপি, সেই মিসিসিপি তার আশেপাশের এলাকার বায়ুমণ্ডলে যতটা পরিমাণ আর্দ্রতা ছড়ায় তার চাইতে কিন্তু এই সমস্ত নদীগুলি সেই এলাকায় মানে আকাশে এই যে পুঞ্জীভূত একটা মেঘ বা বায়ুমণ্ডলীয় স্তর জলীয় বাষ্পের, সেই স্তর কিন্তু তার চাইতে 15 গুণ বেশি আর্দ্রতা সেই সমস্ত এলাকায় ছড়িয়ে থাকে। এই উড়ন্ত নদীগুলি গড়ে যে পরিমাণ পানি নিঃসরণ করে তা বিশ্বের সবচেয়ে বড় নদী যেটা আমাজন রয়েছে তার নিয়মিত পানি প্রবাহের দ্বিগুণ বেশি পানি নিঃসরণ করে থাকে এরা। তো এই বায়ুমণ্ডলীয় নদী বা এই যে উড়ন্ত নদীগুলো কিন্তু যে হঠাৎই সৃষ্টি হয়েছে এমনটা নয়, আগেও কিন্তু ছিল, কিন্তু আগে কিন্তু এতটা বিশ্ব উষ্ণায়ন ছিল না, বিশ্বে এত গরম ছিল না, যার ফলে এই নদীর অস্তিত্ব কিন্তু তখন এতটাও ভয়াবহ রূপ নিয়েছিল না। আর এখন কিন্তু এই আমাদের বিশ্ব উষ্ণায়নের বৃদ্ধির ফলে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে সৃষ্টি হচ্ছে এবং এই জলীয় বাষ্প যখন আকাশে উঠে যাচ্ছে তখনই কিন্তু এই বৃহৎ পরিমাণ একটা নদীর সৃষ্টি হচ্ছে এবং যখনই এটি ঘনীভূত হয়ে ঝরে পড়ছে তখনই কিন্তু এই ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়। যেমন গবেষণায় দেখা গেছে যে 1960 সালের পরে আমাদের বায়ুমণ্ডলে যত পরিমাণ জলীয় বাষ্প ছিল সেটা কিন্তু 20% জলীয় বাষ্প বেড়েছে শুধুমাত্র এই বিশ্ব উষ্ণায়নের ফলে বিভিন্ন এলাকার নদীর জল শুকিয়ে গিয়ে আকাশে উঠে যাওয়ার প্রভাবে। তো 2023 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল ইউএইতে, সেই ভয়াবহ বন্যার কিন্তু কারণ পর্যবেক্ষণ করতে গিয়ে সেখানকার ইউনিভার্সিটি যে খলিফা ইউনিভার্সিটি তার গবেষকরা বলেছেন তাদের হাই রেজলিউশন সিমিউলেশনের মাধ্যমে বায়ুমণ্ডলীয় নদীগুলি কিন্তু তারা দেখতে পেয়েছে। এই নদীগুলি যখন উত্তর পূর্ব আফ্রিকা থেকে পশ্চিম ইরানের দিকে উচ্চ গতিতে প্রবাহিত হয় তখনই কিন্তু এই ভয়াবহ বৃষ্টির সৃষ্টি হয় এবং যার ফলে তাদের এই বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলটা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছিল, যাতে কিন্তু উট পর্যন্ত পানিতে ভেসে গিয়েছিল, যেটা আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমের ভিডিওতে দেখতে পেয়েছিলাম। জিওফিজিক্যাল জার্নাল রিসার্চের গবেষণা যেটা 2021 সালে কন্ডাক্ট করা হয়েছিল, সেই গবেষণায় দেখা গিয়েছে পূর্ব চীন, কোরিয়া ও পশ্চিম জাপানে বর্ষা মরশুমের শুরুতে, যেটা মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পড়ে, ভারী বৃষ্টিপাত হয়। এর মধ্যে 80% ভারী বৃষ্টিপাতের কারণ হলো এই বায়ুমণ্ডলীয় বা উড়ন্ত নদী। এদিকে ভারতবর্ষের আবহাওয়াবিদরা বলছেন যে ভারত মহাসাগরে উষ্ণ পরিবেশ উড়ন্ত নদী তৈরি করেছে এবং জুন থেকে সেপ্টেম্বরে এই অঞ্চলের মৌসুমী বৃষ্টিপাতকে প্রভাবিত করছে। আর যার ফলে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত, সে কেরালা থেকে হোক ত্রিপুরা পর্যন্ত বা পশ্চিমবঙ্গ বা বিভিন্ন এলাকায় কিন্তু এই ভয়ঙ্করতম বন্যা সৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ভূমিধস কিন্তু একটা বৃহৎ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও সবসময় এই বন্যা বা ভূমিক্ষয় কিন্তু এই বায়ুমণ্ডলীয় নদীর ফলেই হয় না, অনেক সময় আবহাওয়ার বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ, যেমন বিভিন্ন রকমের ঝড়, ঘূর্ণিঝড় বা আবহাওয়ার বিভিন্ন ক্রিয়াকলাপের ফলেও কিন্তু বন্যা বা ভূমিক্ষয় হয়ে থাকে। তো এখন প্রশ্ন হলো যে এই যে বায়ুমণ্ডলীয় নদী বা উড়ন্ত নদী বলছি, এই উড়ন্ত নদী প্রবাহিত হয় কিভাবে? আর এটাকে কিন্তু প্রবাহিত হতে সাহায্য করে সেই জেট স্ট্রিম। তাহলে এখন এই জেট স্ট্রিমটা কি আমরা জানি? জেট স্ট্রিম হলো জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুর একটি পরিবর্তনের ধরন। এর গতি অনেক দ্রুত এবং পরিধি কিন্তু খুবই সংকীর্ণ হয়। এই জেট স্ট্রিম বেশ দ্রুত গতিতে ও সংকীর্ণ স্রোতে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হয়ে যেতে থাকে। এটি কিন্তু বায়ুমণ্ডলীয় নদীগুলিকে বিভিন্ন পথে বিভিন্নভাবে প্রবাহিত করছে এবং যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে বা ঘনীভূত হওয়ার ফলে সেখানে হিউজ পরিমাণ একটা বর্ষা কিন্তু ঘটাচ্ছে। যদিও সমস্ত জায়গার বায়ুমণ্ডলীয় এই নদীগুলি কিন্তু বেশি ক্ষতিকর নয়। এই নদীগুলোর তীব্রতা যদি তুলনামূলকভাবে কম হয় তাহলে কিন্তু বিভিন্ন খরাপূর্ণ এলাকায় যখন বৃষ্টিপাত হয় তখন কিন্তু এটা খুবই এফেক্টিভ বা খুবই আমাদের পরিবেশের জন্য কার্যকারী হয়। আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমাদের এখন যে হঠাৎ করে আকস্মিক এই যে বন্যা হওয়ার কারণগুলো কি। তার কারণ হলো বিভিন্ন মানুষের মধ্যে এই সময় একটা ভ্রান্ত ধারণা ঘুরে বেড়াচ্ছে বা প্রচুর পরিমাণে মানুষের কিন্তু একটা প্রোপাগান্ডা, পলিটিক্যালি হতে পারে বা বিভিন্ন রিলিজিয়াস প্রোপাগান্ডা হতে পারে। তার সঙ্গে সঙ্গে এখন যে বাংলাদেশে পলিটিক্যাল আনরেস্ট চলছে তার ফলে একটা ভারত বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে এবং এর মধ্যেই হঠাৎ এত পরিমাণে বর্ষার ফলে যে বিস্তীর্ণ এলাকা জুড়েই যে বন্যার সৃষ্টি হয়েছে, এই বন্যার ফলে সাধারণ মানুষ কিন্তু এই ভারতের দিকেই আঙ্গুল তুলেছে। যদিও আবহাওয়াবিদরা বলছেন যে এই বন্যার জন্য ভারত কিন্তু দায়ী নয়।
তার কারণ যে কথাটি বলা হচ্ছে ত্রিপুরা ডুমবেরু যে বাঁধ সেটা খুলে দেওয়ার ফলে নাকি বাংলাদেশের নোয়াখালী, ফেনী এই সমস্ত এলাকায় ভয়ানক বন্যা দেখা দিয়েছে। আসলে সেই বাঁধটা কিন্তু খুবই একটা ছোট্ট বাঁধ, সেই বাঁধে কিন্তু ক্ষমতা নাই যে এত একটা বিস্তীর্ণ পরিমাণের বন্যা ঘটানোর। সেখানে কিন্তু গত 30 বছরের সবচাইতে ভয়ঙ্করতম বৃষ্টি ওই এলাকাটাতে হয়েছে, যেটা প্রায় 150 গুণ বৃদ্ধি সাধারণ বৃষ্টিপাতের চাইতে। আর এই বৃষ্টিপাতের ফলেই এত পরিমাণ জল চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং বন্যার সৃষ্টি হয়েছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছে যে এই যে ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার ফলে একটা বিস্তীর্ণ এলাকায় বন্যা হতে পারে, যেটা ভারতের যে মুর্শিদাবাদ এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজশাহী বা তার বিস্তীর্ণ এলাকায় একটা বন্যার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যদিও দুই দেশেরই আবহাওয়াবিদরা কিন্তু এখনো বলছে যে না, এই গঙ্গা বা পদ্মা নদীর জলসীমা এখনো সেই পরিমাণে বৃদ্ধি হয়নি, যার ফলে আশেপাশে এলাকায় প্লাবিত হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই আচমকা বন্যার কারণ কি। তো মানুষকে এই ব্যাপারে বেশি বেশি সচেতন হতে হবে এবং মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। বিভিন্ন বন্যার সময় মানুষকে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসতে হবে। তো চলুন, আজকের ভিডিও এখানেই পর্যন্ত। আশা করি আপনারা এই বন্যা সম্বন্ধে সমস্ত তথ্য পেলেন। তো যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তাছাড়াও আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু ফলো করে দেবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চলুন, দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে।